শিবির রক করে, শিবির আসলে মেয়েদেরকে বোরকা পরাই দেবে, শিবির মানে এই যে যতগুলো ছিল, তাহলে আপনি বলতেছেন যে ডাকসুর ইলেকশনের মাধ্যমে এই মিথগুলো কি সব ভেঙে গেল, নাকি ফর দ্য টাইম বিং এটা সাপ্রেসড হয়ে গেল? না, তুমি ধরো যে মানে 48% মানুষ যখন তোমাকে ভোট দিতেছে তখন তো মিথগুলো ভেঙে গেছে। শিবিরের যে রাজনৈতিক মডেল, মানুষ যদি ভালো রাজনীতি চায় তাহলে শিবিরের রাজনৈতিক মডেল ভালো রাজনীতির কাছাকাছি মডেল। তুমি ধরো অন্য রাজ্যে ছাত্র রাজনীতি করে, এটার মধ্যে কনস্ট্রাকটিভ কম্পোনেন্ট খুবই কম, অত্যন্ত কম। ছাত্র রাজনীতির ব্যাপারে কিন্তু সাধারণ ছাত্রদের প্রচণ্ড নেগেটিভিটি আছে, তারা ছাত্র রাজনীতি আসলে পছন্দ করে না, কারণ ছাত্র রাজনীতির মধ্যে অনেক নেগেটিভ এলিমেন্ট আছে। সেই দিকে শিবিরের মধ্যে নেগেটিভ এলিমেন্ট তোমার সবচাইতে কম। আর আরেকটা হলো, আমি মনে করি যে বাংলাদেশে একটা জুলাইয়ের পরে একটা ধরো বাংলাদেশপন্থী নতুন রাজনীতির একটা জেনারেশনাল চেঞ্জ হইতেছে, এবং সেই চেঞ্জে শিবির একটা ফোরফ্রন্ট ভূমিকা পালন করতেছে। সো গোয়িং ফরওয়ার্ড, আপনি যদি ছাত্রদল হন বা আপনি যদি বাম পলিটিক্স করেন, আপনি কীভাবে শিবিরকে ফ্রেমিং করবেন, বা হোয়াট উড বি ইউর ফ্রেমিং? জুলাইয়ের একটা বড় নেতৃত্ব ছিল তোমার এনসিপি, এবং কাইন্ড অফ এটা হয়তো ফেল করতেছে। তাহলে এনসিপি যদি জুলাইয়ের ব্যাপারে ফেল করে, তাহলে শিবির কি জুলাইরে ধারণ কইরা এই দেশের ন্যাশনাল রাজনীতির রিকনস্ট্রাক্ট করার, বাংলাদেশ 2.0 বিল্ড আপ করার যে কাজ, সেই কাজে সে নেতৃত্ব দিতে পারবে কিনা? শিবিরের ব্যাপারে আমাদের সোসাইটিতে অনেক ধরনের পারসেপশন আছে। এই পারসেপশনগুলো আমরা অনেক দিন ধরে শুনতেছি। যেমন শিবির আসলে মেয়েদেরকে বোরকা পরাই দেবে, শিবির যদি ইনফ্লুয়েন্সিয়াল হয় সে মোরাল পুলিশিং করবে, সে মেয়েদের ড্রেস কোড ঠিক করবে, শিবির আসলে সংখ্যালঘুদের অধিকার খর্ব হবে, শিবিরের সমর্থন শুধু শিবিরের কর্মী সমর্থক এরাই করে, আর কোনো সমর্থন শিবিরের নাই, শিবিরের সাথে তালেবান স্টাইলে কিছু একটা করে ফেলবে, মানে এটা মানে এরকম অনেকগুলো পারসেপশন আমাদের সোসাইটিতে আছে। তো ইন্টারেস্টিংলি যে জিনিসটা আমি চিন্তা করতেছি সেটা হচ্ছে যে শিবির যে ল্যান্ডস্লাইড যে জিতে গেল ডাকসুতে, 48%-এরও বেশি ভোট তারা পাইলো, 48%, 50%-এর মতো ভোট তারা পাইলো। তাহলে এই পারসেপশনের জায়গায় আছে, এবং এই ইলেকশনের রেজাল্টটা আমরা এখন পাইলাম। তো এই দুইটাকে আপনি রিকনসাইল করবেন কিভাবে? দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন। একটা জিনিস হলো যে ছাত্র সংসদ নির্বাচন তো আগেও শিবির জিতছে, রাজশাহীতে জিতছে, চিটাগাঙে জিতছে, ঢাকাতে কখনো জিতে নাই। তো সেই হিসাবে যে ধরো মেজরিটি ছাত্ররা তাদেরকে ভোট দেয় না কখনো, এটা তো ট্রু না, একটা সময় দিচ্ছে। এই আলোচনাটা আসে হলো ধরো ন্যাশনাল রাজনীতিতে জামাত ইসলামের টোটাল ভোটের জায়গা থেকে। জামাত এই পর্যন্ত বোধহয় বেস্ট পারফরমেন্স হলো 91-এ, যখন 12%-এর মতো ভোট পাইছে। তো এখানে যেমন তুমি একটা আর্গুমেন্ট করতে পারো তাদের ভোট 10-12%-এর উপরে যায় নাই। আবার আরেকটা ইন্টারেস্টিং জিনিস হলো জামাত কিন্তু থার্ড অথবা ফোর্থ, একটা সময় ফোর্থ ছিল, তারপরে থার্ড, তাই না? জাতীয় পার্টি এবং জামাত একজন আরেকজনের সাথে কম্পিট করছে। তো ডেমোক্রেসিতে তো 3-4টা দল থাকে, তো তুমি বড় 4টা দল পিক করলে তার মধ্যে জামাত একটা, তাই না? আমরা তো বাংলাদেশে অনেক দলের দেখবো 1% ভোটও পায় না, কিন্তু ভাবভঙ্গি অনেক অনেক বেশি। তো জামাতের 10-12% ভোট থাকার পরও তাকে মানে সে রাজনীতির পার্ট না, এটা যে মনে করে, এটা একটা প্রোপাগান্ডা। তুমি একটা ডেমোক্রেটিক ইলেকশনে তার ডিউ জায়গা দিতে হবে, এটা হলো এক। দুই হলো এখনকার সময়ে সে যে 48% ভোট পাইল, এখানে একটা খুব মজার ডাটা আছে। মজার ডাটাটা হলো তুমি যদি ছাত্র এবং ছাত্রীদের ভোট আলাদা করে দেখো, আমি মেয়েদের হলগুলোর ভোটগুলো অ্যাভারেজ করলাম তোমার 46.4%, তার মানে 48% অ্যাভারেজ কাছাকাছি, তাই না? তুমি ছেলেদের ভোট হয়তো পাইছো 49-50-এর মতো, মেয়েদের ভোট পাইছো 46%। স্ট্যাটিস্টিক্যালি সেম। তো তার মানে ছেলেদের এবং মেয়েদের ভোটের মধ্যে তোমার কোনো পার্থক্য হয় নাই। তো ডাটা শো করতেছে প্রাইমারিলি যে শিবির ভোট পাবে না, তাদের ভোট খালি তাদের দলীয় ভোট। 48% তো তোমার দলীয় ভোট হইতে পারে না কখনো, তাই না? এটা ডেফিনেটলি একটা লার্জ অ্যামাউন্ট অফ পিপল তোমার ভোট দিছে। তো এই মিথ নাই এখানে। এটা তো আগেও অন্যান্য ক্যাম্পাসেও শিবির জিতছে। তারপর মেয়েরা শিবিরের ভোট দিবে না, সেই ভোটও তুমি পাইছো। এবং এমন না যে তুমি এক জায়গায় পাইছো আর এক জায়গায় পাও নাই, সব জায়গায় তুমি কনসিস্টেন্টলি এই ভোটটা পাইছো। তো এখন এখানে ইন্টারেস্টিং কোশ্চেনটা আসতে পারে যে এই যে জামাত শিবিরের 12% ভোট, 10 বা 12%, এইটা 48% পর্যন্ত কিভাবে আসলো? এটা কি মানে এখনকার সময়ের নতুন ফেনোমেনা, না এটা এর আগেও কোথাও কোথাও হয়েছে? এখন অন্যান্য ক্যাম্পে ধরো চিটাগাং ইউনিভার্সিটিতে তারা যখন ছাত্র সংসদ জিতছে, সেখানকার ছাত্রছাত্রীরা তো তখনও মেজরিটি তারে ভোট দিচ্ছে। তো এটা আগেও 2-1 জায়গায় হয়েছে, এটা খুব এক্সেপশনাল ঘটনা না।
ঢাকায় হওয়ার কারণে, নতুন পরিস্থিতিতে আওয়ামী লীগের পতনের পরে হওয়ার কারণে এটা আমাদের কাছে ডিফারেন্ট জায়গা মনে হইতেছে। আর আরেকটা হলো আমি মনে করি যে বাংলাদেশে একটা জুলাইয়ের পরে একটা ধরো বাংলাদেশপন্থী নতুন রাজনীতির একটা জেনারেশনাল চেঞ্জ হইতেছে, এবং সেই চেঞ্জে শিবির একটা ফোরফ্রন্ট ভূমিকা পালন করতেছে। এটা তার জুলাই এসে তোমার লিডারশিপ দিচ্ছে। শিবিরের যে রাজনৈতিক মডেল, মানুষ যদি ভালো রাজনীতি চায় তাহলে শিবিরের রাজনৈতিক মডেল ভালো রাজনীতির কাছাকাছি মডেল। তুমি ধরো অন্য রাজ্যে ছাত্র রাজনীতি করে, এটার মধ্যে কনস্ট্রাকটিভ কম্পোনেন্ট খুবই কম, অত্যন্ত কম। ছাত্র রাজনীতির ব্যাপারে কিন্তু সাধারণ ছাত্রদের প্রচণ্ড নেগেটিভিটি আছে, তারা ছাত্র রাজনীতি আসলে পছন্দ করে না, কারণ ছাত্র রাজনীতির মধ্যে অনেক নেগেটিভ এলিমেন্ট আছে। সেই দিকে শিবিরের মধ্যে নেগেটিভ এলিমেন্ট তোমার সবচাইতে কম। তো এই একটা জায়গা থেকে তুমি বলতে পারো যে মানুষ আসলে তাদের এই নতুন মডেলটাকে এখন এক ধরনের অ্যাকসেপ্ট করার কাছাকাছি যাইতেছে। এইটা আমার কাছে মনে হয় যে এটাকে রিকনসিলিয়েশন করার সবচেয়ে ভালো জায়গা। যারা ধরো শিবিরের এগেনস্টে ক্যাম্পেইন করবে অন্যান্য দল, তাদের এগুলো ধরো এক ধরনের আর্গুমেন্ট তারা করতে পারে যে মানে প্রথম আর্গুমেন্ট করে শিবিরের ভোট লিমিটেড, ডাটা শো করে যে না শিবিরের মেয়েরা ভোট দিবে না, ডাটা শো করে যে শিবিরের মেয়েরা ম্যাসিভলি ভোট দিচ্ছে। একটা সময় বোধহয় কেউ একজন বলছে অনাবাসিক ছাত্ররা যদি ভোট দিতে আসে তাহলে হলো শিবির জিততে পারবে না। তো আবাসিক অনাবাসিক তো কোনো পার্থক্য নেই, তাহলে তুমি কোনো হলে বেশি দেখতে, কোনো হলে মানে কোনো না কোনোভাবে তোমার কোনো ডাটায় শো করতো যে একটা ইনহোমোজিনিটি আছে কোথাও। তো কোথাও তো আমি সব জায়গায় আমি দেখছি হোমোজিনিয়াস, ইনহোমোজিনিটি আছে শুধু জগন্নাথ হলে, আর কোথাও নাই। তার মানে তুমি বলতে পারো যে নন মুসলিম হিন্দুরা তোমার হচ্ছে শিবিরের ভোট দেয় নাই, এই একটা প্যাটার্ন শুধু তুমি দেখতে পাইতেছো, আর কোনো প্যাটার্ন কিন্তু কোথাও নাই যে শিবিরের ভোট দেয় নাই। তো তার ফলে এই যে যেই ডাটাগুলো আমার বোধ হয় যে সব ডাটাগুলো ফেল করছে, এবং এটা শো করে যে তুমি যদি একটা কনস্ট্রাকটিভ রাজনীতি করো তাহলে বাংলাদেশে এখন মেজরিটি মানুষের যেই কনফিডেন্স, এইটা শিবিরের রাজনীতি পাইতে পারে, এটা জামাতের রাজনীতিও পাইতে পারে। মানে এটা ইম্পসিবল না, পাবে কিনা সেটা ভিন্ন কোশ্চেন, তুমি পারবা কিনা ওই জায়গা পর্যন্ত যাইতে, কিন্তু থিওরিটিক্যালি এইখানে এরকম কোনো ব্যারিয়ার নাই যে ব্যারিয়ারে তুমি বলবা যে এটা তারা পাবেই না। আমি এটা দেখি না। আর আরেকটা প্রশ্ন যেটা তুমি তুলছো সেটা হলো শিবিরের ব্যাপারে যে ভয় আছে, যে শিবির আসলে খুব স্ট্রিক্ট রিলিজিয়াস রুল সব জায়গায় ইমপ্লিমেন্টেশন করবে কিনা, এবং এইটার মধ্য দিয়া মানুষের ব্যক্তি স্বাধীনতা হরণ হবে কিনা। হ্যাঁ, আমার মনে হয় ব্যক্তি স্বাধীনতার ব্যাপারটা সবচেয়ে বেশি ফোকাসড হয়েছে যে কি করবে। এবং এখানে আরেকটা জিনিস হতে পারে, এটা রিপ্রেজেন্টেশনের কোশ্চেন। যেমন ধরো শিবির যেহেতু একটা ইসলাম ভিত্তিক দল, তাহলে নন মুসলিমের মতো শিবির করে না। আবার ধরো শিবির তো শুধু ছেলেরা করে, মেয়েরা করে না। ছাত্রী সংস্থা তো আলাদা সংগঠন, শিবিরের সাথে কোলাবোরেশন করছে বা করবে। এখন ছাত্রী সংস্থা যারা করে এরা সবাই হলো তোমার হিজাব পরে এবং নিকাব পরে। এখন বিশ্ববিদ্যালয়ে ধরো 50% হিজাব পরে, 50% পরে না। এখন যে 50% যে পরে না, তারা হয়তো মানে তার রিপ্রেজেন্টেশন এখানে নাই বলে মনে করবে। তো এইবার যদি তুমি শিবিরের ক্যাম্পেইনের জায়গাটা দেখো, তাহলে শিবির কিন্তু এইটা একটা গ্রেটার কোলাবোরেশনের মধ্য দিয়ে সমাধান করতে চাইছে, যে ঠিক আছে আমার মধ্যে এটা নাই, আমার মধ্যে তো এটা আসবেও না। যেমন তুমি ধরো একজন নন মুসলিম তো আইসা শিবির করতে পারবে না ট্র্যাডিশনাল ওয়েতে, একটা নন হিজাবি আইসা ছাত্রী সংস্থা করতে পারবো না। তো তারা যেটা করতেছে যে ঠিক আছে আমার দলের মধ্যে তুমি নাই, সো হোয়াট, সমাজের মধ্যে তো আসছো, তাহলে আমি তোমার সাথে একটা কোলাবোরেশন করি, তোমার সাথে কোঅপারেশন করি। কখন কোলাবোরেশন এবং কোঅপারেশন করব? যখন আমি সামাজিক কাজ করতেছি, সবাইকে নিয়ে আমি যেখানে কাজ করতেছি সেখানে তুমি, যেমন ধরো শিবির নবীনবরণ অনুষ্ঠান করতেছে। এখন নবীনবরণ অনুষ্ঠানে তো সে বলতেছে না যে মানে তুমি যদি নিকাব না পড়ো তাহলে আমার নবীনবরণ আসতে পারবা না, এটা তো সে বলতেছে না। সে করতেছে সবাইকে নিয়ে, যে বিশ্ববিদ্যালয়ে যারা যারা ভর্তি হয়েছে তারা সবাই সেখানে আসবে, ইউ আর ওয়েলকাম ডিসপাইট অফ যে আমার সাথে তোমার এখানে ডিফারেন্স আছে। তো এইটা এইবার তারা ইলেকশনের মধ্যে দিয়েও প্রুভ করছে। কীভাবে প্রুভ করছে? সে তার প্যানেলে বাইরে থেকে লোক নিচ্ছে, তাই না? সে হচ্ছে নন মুসলিমকে প্যানেলে নিচ্ছে, নন হিজাবিকে প্যানেলে নিচ্ছে। এটা সামনের দিনে সে হয়তো আরও করবে, টু গিভ দ্য সিগনাল যে আমি সমাজের সবাইকে নিয়ে কাজ করতে চাই। এবং এটা পজিটিভ, আমি এটাকে খুব স্ট্রংলি সাপোর্ট করবো এই জায়গা থেকে, যে তুমি যখন ইলেকশনে যাইতেছো, ধরো তুমি ডাকসুর বিপি হইবা, তুমি এখন বিপি কার? তুমি কি শিবিরের বিপি, না তুমি ক্যাম্পাসের বিপি? তুমি কি শুধু মুসলমানদের বিপি, না তুমি নন মুসলিমদেরও বিপি? তুমি কি শুধু হিজাবি ছাত্রীদের ভিপি, নাকি নন হিজাবি ছাত্রীদের ভিপি? তুমি তো সবাইকে রিপ্রেজেন্ট করো। তাহলে সবাইকে যদি রিপ্রেজেন্ট করো, তাহলে তোমার তো জাস্টিস সবার সাথে করতে হইব, সবার তোমার যেটা নিড সেটা তোমাকে স্যাটিসফাই করতে হইব, সেখানে তোমার কন্ট্রিবিউশন করতে হইব। তো তুমি যদি সবাইকে সার্ভিস দেওয়ার জন্য সবার ভিপি হইতে চাও, তাহলে সবার সাথে যে তুমি কাজ করতে পারো এটা তোমাকে শো করতে হইব। তো শিবির তার কাজের মধ্য দিয়ে এটা শো করতেছে, এবং এর ফলে আমি মনে করি যে এই যে মানে কিছু বক্তব্য যেটা শিবিরের এগেনস্টে আসছে, তার কোথাও কোথাও কিছু জিনিসের মেরিটও আসছে, কিন্তু এই জিনিসটা একটু একটু করে ভাঙে পড়তেছে।
এখন তুমি আরেকটা ডাটা পয়েন্টের জন্য তোমার ওয়েট করতে হবে। সেই ডাটা পয়েন্টটা হলো যে শিবির তো এখন এম্পাওয়ার্ড হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না? দ্য মোস্ট পপুলার অর্গানাইজেশন, 48% ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে। আগামী 1 বছর সে ভিপি থাকবে। এই 1 বছরে সে কী করে? তুমি তার যেই প্রপোজ ট্র্যাজেক্টরি সেখান থেকে কোনো ডিপার্চার দেখবা, না তুমি দেখবা সে এটা কনসিস্টেন্টলি ফলো করে? তুমি যদি দেখো সেটা কনসিস্টেন্টলি ফলো করে, তাহলে তো তার সাথে তোমার কোনো অনাস্থার জায়গা নেই। যেমন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা কেন শিবিরকে ভোট দিল? সে গত 1 বছর তো শিবির এটা দেখছে। আওয়ামী লীগের পতনের পরে গত 1 বছর শিবির তো মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কাজ করতেছে, এবং সে কাজের মধ্যে সে এমন কিছু দেখে নাই যেটার মধ্যে দিয়ে তার ভীত হয়ে উঠতে হবে, যেটার মধ্যে দিয়ে তার মনে হইব আল্লাহ শিবির আসলে কী হইব আমার। এটা সে দেখে না, এটা তার লিভিং এক্সপিরিয়েন্সের মধ্যে নাই। এই যে তার লিভিং এক্সপিরিয়েন্সের মধ্যে নাই, এইটাই শো করতেছে যে শিবিরের সাথে একটা আস্থার সম্পর্ক হইতেছে গ্রেটার জনগোষ্ঠীর, এবং আমি মনে করি যে আস্থার সম্পর্কটা সামনের দিন আরও বাড়বে। কিন্তু যারা এখনও আর্গু করে, এবং আই ডোন্ট নো বাট এটা পার্সেন্টেজ কথা হবে, বাট দেয়ার আর আর্গুমেন্টস যে হ্যাঁ শিবির ইলেকশনে জেতার জন্য তারা যা করছে, মানে ইনক্লুসিভ বলেন, নন মুসলিম, হিজাবি, নন হিজাবি, তারা যে কম্বিনেশনটা করছে তাদের প্যানেলে, এটা ইলেকশন এবং শো অফ, এবং ইলেকশনে তারা জিতছে। জাস্ট ওয়েট ফর 1 more year, তাহলে তো তুমি বুঝবা সে ইলেকশনে জিতছে। 1 বছর ওয়েট করো, 1 বছর ওয়েট করলে তো তুমি বুঝবা সে কী করে, তাই না? এর উত্তর তো খুব সহজ। তোমার তো ধরো এটা নিয়ে এখন হাইপোথেটিক্যাল কিছু বলার নাই। তুমি 1 বছর শিবিরের ক্যাম্পাসে দেখলে তো বুঝবে যে সে বিপিজিএসে কী করে। এটা খুব সিম্পল, রাইট? ইটস ভেরি সিম্পল। তার মানে আপনি বলতেছেন যে যতগুলা শিবিরের ব্যাপারে যতগুলা, মানে যেমন ক্লাসিক এক্সাম্পল শিবির রকেটে, শিবির আসলে মেয়েদেরকে বোরকা পরাই দেবে, শিবির, মানে এই যে যতগুলা ছিল, তাহলে আপনি বলতেছেন যে ডাকসুর ইলেকশনের মাধ্যমে এই মিথগুলো কি সব ভেঙে গেল, নাকি ফর দ্য টাইম বিং এটা সাপ্রেসড হয়ে গেল? না, তুমি ধরো যে মানে 48% মানুষ যখন তোমাকে ভোট দিতেছে তখন তো মিথগুলো ভেঙে গেছে। এখন কোশ্চেন হলো যে এই ভোটাররা তোমার আবার ভোট দিব কি সাস্টেইন করা, তাহলে এটা শিবিরের পারফরমেন্সের উপর ডিপেন্ড করবে, তাই না? যে ধরো যে 48% লোক তোমার এই বছর ভোট দিচ্ছে, আগামী বছর আবার সেই 48% ছাত্র তোমার ভোট দিব কিনা। এর 48 বাইরে 58 হইতে পারে, 68 হইতে পারে, আবার কমে 38, 28 হইতে পারে। তো এটা তোমাকে ওয়েট করতে হবে, এবং সেই জায়গায় শিবির যেই প্রতিশ্রুতিগুলো দিয়ে আসছে, যে কমিটমেন্টগুলো এখানে আসছে, তার কাজের যে পারফরমেন্স, তার মধ্যে দিয়ে তুমি তাকে এভালুয়েট করবা। কিন্তু একটা কোয়েশ্চেন, মানে কাইন্ড অফ থিওরিটিক্যাল, যে ধরেন শিবির বা সাথী সংস্থা তারা তাদের অর্গানাইজেশনাল স্ট্রাকচারে সে নন মুসলিম বা মানে কাইন্ড অফ নন হিজাবি বা এরকম কাউকে তার নিতে পারতেছে না বা নেয় না। তো কিন্তু যখন সে পাবলিক স্ফিয়ারে আসতেছে, সে তাদের সাথে কাজ করতেছে। তো এই জিনিসটাকে আপনি কেমনে দেখেন? মানে ডেফিনেটলি এটা আমি এটাকে খুবই পজিটিভলি দেখি। এটা নিয়ে ধরো যে কিছু আলাপ আলোচনা তো হয়েছে, বিভিন্ন টকশোতেও আলাপ হয়েছে, অনেকে এটাকে দেখতে চায় যে এটা তো কন্ট্রাডিকশন, যে তোমার মধ্যে নাই কিন্তু আরেকজনের সাথে কাজ করতেছো। আমি এটা কন্ট্রাডিকশন বলে মনে করি না। এটা তো ঠিক আছে, ধরো আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, আমি যখন ক্লাসে পড়াইতে যাই, আমার ক্লাসের সব ছাত্র তোমার ইসলামের ড্রেস কোড মেনটেন করে কিনা, এটা তো ওইখানে আমার বিজনেস না, আমি তো পারি না। তুমি চাইলেও তো ইমপ্লিমেন্টেশন করতে পারবে না। এই কারণে তুমি শিক্ষকতা সাইডে দিতেছো, তুমি বলতেছো আমি পড়াবো না, আমি চলে যাবো, তুমি কও না, তাই তুমি কম্প্রোমাইজ করতেছো। ওটা তো ওই পয়েন্টে তোমার ক্যাপাসিটির, এটা তোমার এরিয়ার পার্ট না। তাহলে তুমি যদি তোমার পার্সোনাল লাইফে, প্রফেশনাল লাইফে বিভিন্ন জায়গায় এটা ফলো করতে পারো, তাহলে তোমার পলিটিক্যাল লাইফে তুমি ফলো করতে পারবে না কেন? হোয়াটস রং? আমি তো কোনো রং দেখি না। হোয়াটস রং? বরং আমি এটাকে পজিটিভলি মনে করি যে দেখো, আমার একটা নির্দিষ্ট পলিটিক্যাল ফিলসফি আছে, সেই ফিলসফি আমি স্ট্রিক্টলি আমার অর্গানাইজেশনের মধ্যে মেনটেন করি। কিন্তু আমি যখন লোকদের সাথে ইন্টারাক্ট করতেছি, তখন আমি হচ্ছে তোমার সমাজ যেরকম তার সাথে ইন্টারাক্ট করতেছি, এবং সেখানে আমি মানে তুমি তোমার রোলটাকে ভাগ করতেছো আর কি, তাই না? যে রোলটাকে ভাগ করতে, রোলটাকে তো আমরা সবাই ভাগ করি। তুমি রাস্তাঘাটে একজনের দেখলে হুট করে ডেকে কি বলো নাকি যে ভাই আপনি এটা করলেন কেন? যদি সাধারণত সামাজিক নর্ম যদি মেনটেন না হয়, ভায়োলেট না হয়, তাহলে সেখানে তো তুমিও ইন্টারফেয়ার করো না, আমিও তো ইন্টারফেয়ার করি না, তাই না? আমরা তো সাধারণত এইভাবেই চলি সমাজে। তুমি যদি রাস্তা দিয়ে হাঁটার সময় প্রত্যেকটা লোকের ব্যাপারে ইন্টারফেয়ার করো, দ্যাটস নট অ্যাকসেপ্টেবল ইন এনিহোয়ার, তাই না? এটার একটা ফর্মাল প্রসেস থাকতে হইব। তো এখন তো এই ইন্টারফারেন্সটা আমরা ব্যক্তিগত লাইফে যেহেতু সাধারণত করি না, আমাদের লিভিং এক্সপিরিয়েন্সের মধ্যে করি না। তো তুমি এখানে যখন তুমি রাজনীতি করতে চাইতেছো, সবারই নিয়ে রাজনীতি করবা, সেখানে তুমি ইন্টারফেয়ার যদি না করো, এটার মধ্যে তো আমি সাধারণত কোনো কন্ট্রাডিকশন দেখি না। বরং আমি মনে করি যে এইটা একটা সিগন্যাল দিতেছে যে আমি সমাজের সবাইকে নিয়ে কাজ করতে চাই। কিন্তু এর মানে কি এই যে আমি সমাজের তোমার নৈতিক মূল্যবোধের দিকে মোটিভেট করতে চাই না? অফকোর্স চাই, বাট দেয়ার আর ডিফারেন্ট মেকানিজম ফর দ্যাট। ওকে, তাহলে মানে জিনিসটা হচ্ছে যখন ওকে, তাহলে অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো আছে, সেই সংগঠনগুলোর এখন পলিটিক্সটা, মানে ধরেন শিবিরকে তারা একসময় যেভাবে ফ্রেম করতো, একভাবে বা মিডিয়াতে সব জায়গায় এক ধরনের ফ্রেমিং হইতো, যেই ফ্রেমিংটা আমরা আলাপ করলাম,
মানে আই ওয়ান্ডার যে এই ডাকসু ইলেকশনে সেটা কাজ করে নাই। সো গোয়িং ফরওয়ার্ড আপনি যদি ছাত্রদল হন বা আপনি যদি বাম পলিটিক্স করেন, আপনি কীভাবে শিবিরকে ফ্রেমিং করবেন বা হোয়াট উড বি ইউর ফ্রেমিং? না, আমি 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 এখানে কিছুটা মানে আইডিয়াল জায়গা থেকে দেখি, সেটা হলো আমি আরেকজনকে ফ্রেমিং করতে ইন্টারেস্টেড না। মানে আমি পজিটিভ কম্পিটিশন করতে চাই। আমি শিবিরের চাইতে মোর কম্পিটেন্ট হয়ে উঠতে চাই এবং আমি সেই কম্পিটেন্সি দিয়া লোকদেরকে আমার দিকে আনতে চাই। তো আমি একটা পজিটিভ মানে কম্পিটিশন চাই। এটা আমার পলিটিক্যাল মডেল হলো এটা। আমি মনে করি না যে ধরো যে আরেকজন আগায় যেতেছে এখন কীভাবে তার ল্যাং মাইরে আমি পিছাবো, এটা আমার পলিটিক্স। ধরো তুমি 2টা গোল দিচ্ছ, আমার টার্গেট হলো আমি 3টা গোল দিব, তুমি 3টা গোল দিচ্ছ, আমি 5টা গোল দিব। মানে ওটা তো ওয়ান্ডারফুল হবে যদি ওই জিনিসটা হয়, থিওরিটিক্যালি হয়, কিন্তু প্র্যাকটিক্যালি তো ধরো নানানভাবে করে, কিন্তু আমি মনে করি দ্যাট ইজ দ্য অনলি ওয়ে উই শুড থিঙ্ক। কারণ হলো রাজনীতিতে তুমি যদি খুব ন্যারো জায়গা থেকে দেখো যে ধরো আমার একটা পলিটিক্যাল পার্টি আছে, আমার একটা রাজনৈতিক গোল আছে, এনি হাও আমার জিততে হবে, এইটা হলো রাজনীতিকে দেখার একটা ওয়ে। আর একটা ওয়ে হলো যে আমি রাজনীতি করি মানুষের জন্য, সমাজের জন্য, দেশের জন্য আমি কন্ট্রিবিউশন করতে চাই, তাই না? ধরো তুমি একটা আইডিয়াল সিনারিতে আমি সবচেয়ে হ্যাপি হব যে আমি এমন একজনের সাথে কম্পিট করি যার কাছে আমি হারলে আই উইল নট ফিল সরি। আমার কাছে মনে হবে যে মানে সে জিতলো, সে জাতির কন্ট্রিবিউশন করতে পারবে। তাহলে নির্বাচনে আমি জিতি অথবা সে জিতি, ইট ডাজন্ট ম্যাটার। এটা কি আপনার কাছে টু আইডিয়াল মনে হয় না? সামহাউ টু আইডিয়াল, বাট মানে এবং টু মাচ থিওরিটিক্যাল, যেটা আসলে প্র্যাকটিক্যালিটির সাথে সম্পর্ক, কিন্তু মানে আমি এটা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্টেশনকে ইম্পসিবল বলে মনে করি না। আমি মোটেও ইম্পসিবল বলে। ওকে, যদি আপনি সেটা মনে না করেন তাহলে যেমন ধরো শিবিরের মধ্যে তো ইমপ্লিমেন্টেশন হয়েছে, শিবির তো কাউরে ল্যাংমের উপরে উঠে নাই, তাই না? এই যে আজকে ডাকসু নির্বাচনে যে জিতলো, তারা যে 48% ভোট পেলো, তারা তো একটা পজিটিভ কন্ট্রিবিউশনের মধ্যে দেয়। গত 1 বছর তুমি শিবিরের রাজনীতি দেখো, সে কাউরে ট্যাগ করে নাই তো, তাই না? কাউরে ট্যাগ করে নাই। কিন্তু কেউ তো বলে যে হ্যাঁ শিবির, মানে এটা একটা আর্গুমেন্ট তো আছে যে শিবির জুলাইয়ের ক্রেডিটটাও শিবির নিতে চাইছে, এটা তো আছে না। তুমি জুলাইয়ের ক্রেডিট যদি নিতে চাও তাতে তো কোনো প্রবলেম নাই, ডিউ ক্রেডিট যদি, মানে ওইটা তো কাইন্ড অফ প্রবলেম হইলো, দেখো জুলাইয়ে তুমি যেটুকু করছো এটুকু যদি ক্লেম করো, তার মধ্যে তো কোনো অন্যায় নেই। অন্যায় হইলো তুমি করছো 5 আনা, ক্লেম করবা 10 আনা, অথবা আরেকজন করছে আরো 4 আনা, তুমি তার 4 আনা দিতেছো না। এইটা হলো জুলাই বাজি, যেটা ক্রেডিট বাজি আর কি। কিন্তু আমি যেটুকু করছি এইটুকু যদি আমি ডিউ ক্লেম করি, এটার মধ্যে তো কোনো প্রবলেম নাই, এটা তো ট্রুথ। আমি তো করছি, আমি ক্লেম করবো না কেন? ক্লেম করাটা তো স্বাভাবিক। কিন্তু তুমি আনডিউ ক্লেম করবা না এবং ওইটার অ্যাডভান্টেজ নিতে চাইবা না, তাই না? যে আমি এটার অ্যাডভান্টেজ নেবো, এটা নিতে চাইবা না। এটার মধ্যে তো আমি কোনো প্রবলেম দেখি না আর কি। ওকে, তাহলে লাস্ট সেগমেন্ট হচ্ছে আপনি শিবির তো জিতে গেল এবং আমরা দেখলাম যে রিয়াকশন, অন্য প্ল্যানগুলোর রিয়াকশন, ছাত্রদল আবিদ সে তো বলছে ইলেকশন হয় নাই, আমি এটা অ্যাকসেপ্ট করি নাই, সেটা বলছে। উমামা বলছে যে আমি বয়কট করলাম। ইন্টারেস্টিং যে ইলেকশন শেষ হওয়ার পরে বয়কটের রেজাল্ট, মানে সে বলছে আমি ইলেকশন বয়কট করলাম, ইলেকশন যখন রেজাল্ট হইলো আর কি। তো বাট পজিটিভ হইলো যে বাকের মজুমদার, আমি দেখলাম যে ও বলছে যে সে এই মানে সে অ্যাকসেপ্ট করছে, ডিফিট অ্যাকসেপ্ট করছে। ছাত্রদলের হামিম, সেও তার পজিটিভ টোন ছিল। শিক্ষকদের মধ্যে তোমার শিক্ষক নেটওয়ার্ক তো কিছুটা বামপন্থী ওরিয়েন্টেশন, সেকুলার ওরিয়েন্টেশন, কিন্তু তারাও বলছে যে নির্বাচনে কোনো তোমার নির্বাচন ফেয়ার হয়েছে, নির্বাচনের মধ্যে কোনো প্রবলেম হয় নাই, তারা বড় ধরনের কোনো অনিয়ম দেখেনি। এটা আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখবে, তুমি যদি মানে ওভারঅল সিভিল সোসাইটির দিকে তাকাও, বাংলাদেশে তো সিভিল সোসাইটি কাইন্ড অফ নন এক্সিস্টেন্স ছিল আওয়ামী লীগের সময়, কিন্তু এখন যদি তুমি কিছুটা তাকাও তাহলে দেখবা যে মিক্সড রিয়াকশন আছে। নির্বাচন ঠিক হয় নাই, শিবির জিতছে বলে বয়কট করতে হইব, এটা কিন্তু মেইন স্ট্রিম হয়ে ওঠে নাই বাংলাদেশে, খুব একটা হালে পানি পায় নাই। তো এই যে এইটা মেইন স্ট্রিম হয়ে ওঠে নাই, এটারে আমি পজিটিভ ইন্ডিকেশন বলে মনে করি। এটা মানে দেখো আমাদের একটা সুস্থ গণতন্ত্রে যাইতে হবে এবং আমাদের একটা মানে মিউচুয়াল কো এক্সিস্টেন্সে যাইতে হবে, যেখানে আমি তোমার পছন্দ করবো না কিন্তু আমি একসাথে বসে কাজ করব, এটা হইতে হবে। অথবা আমি তোমার চাইতে ডিফারেন্ট, আমার ভিন্ন ভিউ আছে, কিন্তু দেশের জায়গায় আমরা এক, এই জায়গায় আমাদের কোনো পার্থক্য নেই, এইরকম একটা জায়গায় যাইতে হবে। এরকম একটা জায়গা যদি আমরা তৈরি না করতে পারি, তাইলে আসলে দেশের কোনো ভবিষ্যৎ না। হ্যাঁ, ওই পয়েন্টটা আমি মেক করতেছিলাম যে ধরেন ছাত্রদলের প্যানেলে আমি দেখলাম যে না, তারা অ্যাজ এ পার্টি তারা এটা নাকচ করে দিয়েছে, তারা রেজাল্ট অ্যাকসেপ্ট করে না অ্যাজ এ পার্টি। কিন্তু একটা হামিম
না পার্টি থেকে কি কোনো বিবৃতি দিচ্ছে তারা, না পার্টি হিসেবে এখনো সালাউদ্দিন সাহেব বিএনপির নেতা, উনি বলছে যে আমি ব্যক্তিগতভাবে কনগ্রাচুলেট করি, এটা উনি বলছে, কিন্তু অ্যাজ এ পার্টি বিএনপি কোনো হয়তো স্টেটমেন্ট ওনারা এখন আমি জানি না, কোনো কিছু বলে নাই, এটা নাকচ করে নাই, সাইলেন্ট রয়েছে। ওকে, আমি বোধহয় ছাত্র দল অফিসিয়ালি কোনো বিবৃতি দেয় নাই এখন পর্যন্ত, এটা ধরো ব্যক্তিগত প্রেফারেন্সের জায়গা, যে অফিসিয়াল পজিশন কেউ নেয় নাই যে নির্বাচন মানে সুস্থ হয় নাই। এটা দেখো, একটা ইলেকশনে 80% লোক ভোট দিচ্ছে, তাই না? মানে সাবস্টেন্সিয়ালি তুমি এমন কোনো ইররেগুলারিটিস দেখো নাই যেটা দিয়ে তুমি বলবা যে ইলেকশনে এই ক্লেমটা করা যায়। এখন তুমি যদি ধরো রেজাল্ট দেখা বলো যে এদের তো জেতার কথা ছিল না, এরা জিতলো কেমনে, জিতছে যেহেতু কাজে কারচুপি হয়েছে, এটা তো যে কোনো সময় কইতে পারে, তার মানে তো তুমি জিতলে আমি ওই কথা কইতে পারি, তো এইটা দিয়ে তো আসলে কোনো কিছু। তাহলে আপনি বলেন যে লাস্টে আমরা শিবিরের এই, তাহলে এখন শিবিরের চ্যালেঞ্জ কি সেটা বলেন আপনি। শিবিরের চ্যালেঞ্জ হলো এই যে 48% ভোট তারা পাইছে, এই ভোটের আস্থাটা ধরে রাখা, এটা হলো শিবিরের প্রথম চ্যালেঞ্জ। কিন্তু প্র্যাকটিক্যালি সেটা কি হবে? ধরেন প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জটা কি হবে? প্র্যাকটিক্যালি হলো দুইটা জায়গা। একটা জায়গা হলো সে তো অনেক প্রতিশ্রুতি দিচ্ছে ইলেকশনের সময়, মানে শিবির কোথায় ব্লেন্ডার করবে সেটা বলেন। হ্যাঁ, মানে অনেক প্রতিশ্রুতি দিচ্ছে, এখন তার তো এই প্রতিশ্রুতি রাখতে হবে। তাহলে সে এই ক্যাম্পেইনের প্রমিসগুলো ধরে সে কতটুকু করতে পারতেছে। 100% আর কেউই করতে পারবে না, কিন্তু সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট তুমি করতে পারতেছো কিনা, এইটাকে আমি মনে করি যে শিবিরের প্র্যাকটিক্যালি একটা বড় চ্যালেঞ্জ। ওকে, নাম্বার 1। সেকেন্ড চ্যালেঞ্জ আমি মনে করি এই যে শিবির যেই ইনক্লুসিভিটির কথা কইতেছে, রিপ্রেজেন্টেশন যেটা দেখাইতেছে, তার ক্যাম্পাস ওয়ার্কের ক্ষেত্রে এই রিপ্রেজেন্টেশন দেখাইতে হবে, তাই না? তুমি মানে এখন তো শিবির হচ্ছে এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা যেভাবে কাজ করছে, গত 1 বছর তো কাজের ক্ষেত্র ডিফারেন্ট, এখন আরও ডিফারেন্ট। গত 1 বছর ধরো তারা একটা ফ্রি এনভায়রনমেন্ট পাইছে, সব জায়গায় যাইতে পারতেছে, কথা বলতেছে, শিবির একটা এন্টিটি এটা বোঝা যাইতেছে, একটা পাওয়ার এটা বোঝা যাইতেছে। কিন্তু এখন কিন্তু তারা মানে মেজরিটি ছাত্রদের দ্বারা সাপোর্টেড অর্গানাইজেশন, তাহলে এখন তোমার মেজরিটি ছাত্রের সাথে কোঅর্ডিনেশন একটা ভিন্ন জায়গা তৈরি হইলো। এই জায়গাটা তো নতুন, এটা তো আগে ছিল না। এখন তুমি এইখানে এক্সপেকটেশনটা ধরে রাখতে পারতেছো কিনা, এইটা আমি মনে করি একটা বিশাল চ্যালেঞ্জ, যে এইটাকে তুমি কিভাবে ডিজাইন করবা। তো ধরো শিবিরের তো একটা ক্যাডার সিস্টেম আছে, তাই না? যে তুমি ধরো একজন শিবিরের ব্যাপারে ইন্টারেস্টেড, সে শিবির করবে, তো এটা তো একটা লং প্রসেস, যে তুমি সে সমর্থক হবে, কর্মী হবে, অ্যাসোসিয়েট মেম্বার হবে, এটা তো একটা লং প্রসেস। কিন্তু ধরো এই যে 48% যে তোমার ভোট দিচ্ছে, যে তোমার পছন্দ করে, তার লগে তোমার রিলেশনশিপ কী হইব, মোডাস অপারেন্ডি কী হবে? হ্যাঁ, এক্স্যাক্টলি। তো সেইটা কিভাবে তুমি করবা, এখানে শিবিরের একটা নিউ স্টাইল ডেভেলপ করতে হইব, যে তার সাথে তোমার কাজের জায়গা কী হবে। এইটা যতটা এফেক্টিভলি তারা করতে পারবো, আমি মনে করি মানে তত তারা এই চ্যালেঞ্জটা ওভারকাম করতে পারবে। আর একটা বিশাল অপরচুনিটিস আছে, সেই অপরচুনিটিসটা হলো যেটা আমরা আগে আলোচনা করলাম, যে ছাত্ররা ভোট দিচ্ছে শিবিরের জুলাই মনে করিয়া। জুলাইয়ের একটা বড় নেতৃত্ব ছিল তোমার এনসিপি, এবং কাইন্ড অফ এটা হয়তো ফেল করতেছে। তাহলে এনসিপি যদি জুলাইয়ের ব্যাপারে ফেল করে, তাহলে শিবির কি জুলাইরে ধারণ কইরা এই দেশের ন্যাশনাল রাজনীতিরে রিকনস্ট্রাক্ট করার, বাংলাদেশ 2.0 বিল্ড আপ করার যে কাজ, সেই কাজে সে নেতৃত্ব দিতে পারবে কিনা, এইটা তুমি ধরো একটা সার্টেন অ্যামাউন্ট অফ টাইমের মধ্যে মানে এটার একটা বহিঃপ্রকাশ হবে, যে শিবির মিনস শিবিরের জেনারেশন, শিবির থেকে বাইরে আসা লোকেরা এবং শিবির। তো এইটা আমার বোধ হয় যে এই চ্যালেঞ্জ, এটা একটা অ্যাম্বিশাস জিনিস আর কি। ধরো এটা শুধু ক্যাম্পাসের মধ্যে না, তুমি জাতীয় রাজনীতিতে কন্ট্রিবিউশনের একটা সম্ভাবনা, যেখানে তুমি জুলাইরে ধারণ করবা, নতুন প্রজন্মের আস্থারে ধারণ করবা। তো এইটাকে আমি মনে করি শিবিরের এই জেনারেশনের সামনে একটা বড় চ্যালেঞ্জ। যদি আমি ক্যাম্পাসে শিবিরের চ্যালেঞ্জ আমি ধরি, ক্যাম্পাসের প্র্যাকটিক্যালি কী চ্যালেঞ্জ আছে শিবিরের? আর কোনো চ্যালেঞ্জ আপনি দেখেন? লাইক ফর এক্সাম্পল, যে সিস্টেমেটিক্যালি যদি ধরেন যদি বিএনপি ক্ষমতায় আসে, অথবা অন্য কোনো, যেটা জামাত না ক্ষমতায় আসে, অন্য কেউ ক্ষমতায় আসলো, তখন শিবিরের যে প্রতিশ্রুতি, শিবিরের ক্যাম্পাসের যে সিস্টেমেটিক প্রবলেম, সেগুলোর যে অ্যাডমিনিস্ট্রেটিভ বাধা আসবে, বিভিন্ন টাইপের জিনিসগুলো আসবে। না, আমি এখানে আলাদা করে চ্যালেঞ্জ দেখি। একটা চ্যালেঞ্জ হলো যদি ক্যাম্পাসে আধিপত্যবাদী রাজনীতি চলে আসে, শিবিরের আবার ট্যাগ করা হয়, আবার কর্নার করা হয়, শিবিরের আবার যদি হত্যাযোগ্য করে তোলা হয় এবং তার নাগরিকদের উপর যদি আবার হস্তক্ষেপ হয়, তো সেখানে তোমার পুরা জিনিসটার ইউটার্ন করাইতে হবে। আমি মনে করি এই ইউটার্নটা এখন এত সিম্পল এবং সহজ না। তো এই জায়গা থেকে আমি চ্যালেঞ্জ মনে করি না। শিবিরের চ্যালেঞ্জের জায়গাটা হলো তার ধারাবাহিকতা রক্ষা করা, তার কনসিস্টেন্সি রক্ষা করা, তার কমিটমেন্ট রক্ষা করা, এবং তার ছাত্রদের সাথে কাজ করার স্টাইলটাকে তোমার ডেভেলপ করা। তাহলে আপনার কি মানে আপনাকে মনে হচ্ছে আপনি অনেক কনফিডেন্ট যে আসলে যেই পরিবেশটা এখন তৈরি হয়েছে,
আমি কনফিডেন্ট, কেন কনফিডেন্ট? আমি দুইটা জায়গায় কনফিডেন্ট। মানে পলিটিক্যাল পরিবেশটার কথা আমি বলতেছি, যে পরিবেশটা থাকবে এই ব্যাপারে আপনি অনেক কনফিডেন্ট। আপনার এই কনফিডেন্সের কারণটা কি? মানে আমার কনফিডেন্সের কারণটা হলো আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে এই যে স্বাধীনতা তারা উপভোগ করতেছে, যে তার মাথার উপরে মাতবরি করার, মাস্তানি করার কেউ নাই, এইটার যে একটা টেস্ট, এটা তারা পায়ে গেছে। এবং আমি মনে করি না যে তারা তাদের এই স্বাধীনতার খুব সহজে কারো হাতে ছেড়ে দেবে, এইখানে তারা কম্প্রোমাইজ করবে না। এটা একটা কালেকটিভ অ্যাসপিরেশন। এই কালেকটিভ অ্যাসপিরেশন থেকে তুমি তারে মানে পুশ করে সরাই নিয়ে যাবা, এটা 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 খুব সহজ কাজ না। এই জায়গায় আমি কনফিডেন্ট আর কি। ওকে ওকে। ধরো কোনো একটা অর্গানাইজেশন যদি এটার অপ্রেস করার চেষ্টা করে, যেই দলই হোক, আরেক দল তোমার এটার বিরোধিতা করবে এবং তাদের সাথে সাধারণ ছাত্রদের তোমার মানে মোর কানেকশন তৈরি হবে। ধরো বিএনপি ক্ষমতায় এসে ছাত্রদল করার চেষ্টা করলো, তখন ছাত্র দলের এগেনস্টে তোমার বিশাল একটা সাধারণ ছাত্র হবে। অথবা ধরো জামাত ক্ষমতায় আসলো, শিবির আরও আধিপত্যবাদী হয়ে উঠলো, তখন দেখা যাবে ছাত্রদল থেকে শুরু করে অন্যরা সবাই শিবিরের বিপক্ষে সাধারণ ছাত্রদের নিয়ে দাঁড়ায় যাবে। তো তার ফলে আমি মনে করি যে এই ব্যাটেলটা আর সহজ হবে না, যে কারো পক্ষে আইসা একটা আধিপত্যবাদী, একটা তোমার কর্তৃত্ববাদী, স্টুডেন্ট নিপীড়নমূলক একটা ছাত্র রাজনীতি আবার শুরু করবো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইটা আমি মনে করি না এত সহজ হবে। ওকে, তাহলে আমরা মানে মোটামুটি অনেক কিছু কভার করে ফেলছি আজকে। এনিথিং যেটা আপনি বলেন নাই বাট না, আমি মনে করি ডাকসু ইলেকশনের মানে তোমার মোস্ট সারপ্রাইজিংটা হবে যে ন্যাশনাল রাজনীতিদের একটা বিশাল ইম্প্যাক্ট করবে। জামাতকে বিএনপির সাথে আরও কম্পিটিটিভ পলিটিক্যাল পার্টি হয়ে যাবে এবং তাতে দুই পার্টির উপরেই যদি প্রেশার পড়ে তাহলে তারা একজন আরেকজনের সাথে কম্পিটিশন করবে, এর মধ্যে দিয়ে জাতীয় রাজনীতি আরও ভালো হয়ে উঠবে, পজিটিভ ডিরেকশনে যাবে এবং জনগণের কাছে মোর অ্যাকাউন্টেবল হয়ে উঠবে। এবং আমি এটা দেখতে চাই যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো পজিটিভলি কন্ট্রিবিউট করতেছে, তাইলেই জুলাই বাস্তবায়িত হবে। তাহলে নেক্সট আলাপটা আমরা যেটা করব সেটা হচ্ছে ন্যাশনালি রিপ্রেজেন্টেড যেই দুইটা সার্ভে হয়েছে বাংলাদেশে, প্লাস মানে ডাকসুর এখন যেই ডেটা আছে, এই দুইটা ডেটাকে কানেক্ট করে আমরা ন্যাশনাল ইলেকশনে আসলে ঠিক কি হইতে পারে। দ্যাটস আ গুড পয়েন্ট। বেশ কয়েকটা ভালো ভালো সার্ভে হয়েছে। হ্যাঁ, ভালো সার্ভে হয়েছে এবং আমাদের ওখানে অ্যাকচুয়াল ডেটা আছে, মানে ডাকসুর একটা অ্যাকচুয়াল ডেটা আছে। তো তাহলে আমরা ধরো যে ওইখান থেকে একটা আভাস পাবো যে জনমত কোন জায়গায় যাইতেছে, জনমত কোন দিকে যাইতেছে, অথবা এটা হাউ আপনি যেটা বলছেন যে এটা কীভাবে আসলে ন্যাশনাল পলিটিক্সকে শেপ আপ করবে ইন নিয়ার ফিউচার, সেটা আমরা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ গালিব ভাই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।